দেখেন আমি বলি আপনাকে, উনি যে কথাটা বললেন যে আপনার বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে কিছু বলছেন না কেন? প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, আসলে বিএনপি চায়টা কি এটা আগে বোঝার চেষ্টা করেন। ওই আপনি দেখবেন গ্রামের বাড়িতে বিয়ে শাদী যখন হয় না, তখন দেখবেন দুই পক্ষে হ্যাভি ঝামেলা বাঁধে। তখন ওই ছেলের মেয়েকে খেলে একটা ছোটো একটা চিরকুট পাঠায়, দুজনে কিন্তু বর বধূ সেজে বসে আছে, এখন মানে প্রায় মারামারি অবস্থা দুই পক্ষের মধ্যে। তখন একে চিঠি পাঠায় যে এগুলো হতে দাও, তুমি খেলে কোনো মতো আমাদের বাড়িতে আসো, বাকিটা আমরা ঠিক পাবো, পরে এরা আর কেউ থাকবে না। কারণ বিএনপির হিসাব হলো ওইটা। বিএনপি এই সব দেখতেছে, সব বুঝতেছে, এরা যেগুলো করতেছে এটা কে না বুঝে রে ভাই? আমরাই বুঝি, আর ওনারা বুঝবে না? ওনারা তো পলিটিক্স করতে করতে এক একজন বুড়া হয়ে গেছে, আমরাই বুঝি। আমরা তো মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি অন্তত এতটুকু নিশ্চিত বিয়ে অন্তত হবে, যে সব বুঝে। এখন তার কথা হলো কোনো মতে খালি হয়ে যাক, কামটা খালি ইলেকশনটা হয়ে যাক, ইলেকশন হয়ে যাওয়ার পরে দেখুনি আমরা কি হয়। এখন আমরা কাউকে চটাতে চাই না, কারণ ভাই যা বলে বুঝতেছে ভুল, তাও বলে ঠিক আছে আসো সাইন করো, কোথায় তাকায়ও না, সাইন করে দেয়। কারণটা কি? তারা খালি ইলেকশনটা করতে চায়। ইলেকশনের পরে কার সঙ্গে কী আলাপ হয়েছে তখন দেখা যাবে, তখন দেখবেন কত কিছু হয়, তখন দেখবেন কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সব বাইরে পড়বো, সব একদম নথিবদ্ধ হইয়া ফাইল আকারে বিএনপি লিডারদের কাছে জমা হচ্ছে, সব নিয়ে তখন টান দিবে। কাজে তখন ইউনূস সাহেব যে খুব একটা আরামে থাকবে এটা আমি নিজেও মনে করি না। ভাই শুনে আমি বলি, প্রকৃতির একটা বিচার আছে, ওই পরকালে বিচার হয় না, পরকালে বিচার হয়, ইহকালেই বিচার হয়। শেখ হাসিনা কোনদিন ভাবছিল তাকে এই দেশ ছেড়ে এভাবে যাইতে হবে? পতন তো সবারই হবে, যত লম্বা রাতি হোক, সকাল তার সময় হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সকালে আপনি ঘুমের থেকে উঠিয়ে দেখলেন যে ঝড় বৃষ্টি হচ্ছে, এটা হলো ভয়ঙ্কর। ওনারা হচ্ছে তাই ভাবছিলেন উনি এভাবে যাইতে হবে। কী কারণে গেছে? অনেকে বলে ষড়যন্ত্র মড়যন্ত্র, যাই বলেন আপনি, আপনারও তো অনেক কিছু ছিল, আপনি ষড়যন্ত্র থামাইতে পারলেন না কেন? পারলেন না কেন? মূল কারণটা হলো কি জানেন? পূর্ণ হয়ে গেছে। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন সমস্ত কিছুর বিচার ইহকালেই হয়। আপনি কি হাসিনার উদাহরণ দিয়ে ডক্টর ইউনূসকে সতর্ক করছেন? ওনাকে সতর্ক করা গেছে, উনি ভালো মতো বুঝে কি হবে। ওনাকে আমি সতর্ক করার কি? আমি তো পাবলিক রে ভাই, আমি কে সতর্ক করার? তবে হাসিনার সঙ্গে ওনার জীবনযাপন, রাষ্ট্র পরিচালনার কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। হাসিনা অনেকগুলি নেগেটিভ দিক ওনার মধ্যে আছে, হাসিনার কিছু পজিটিভ দিক কিন্তু ছিল। একটা মানুষ পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যারা সব ভালো, আবার এমন একটা মানুষ পাবেন না যারা সব খারাপ। হাসিনা কিন্তু যত খারাপ ছিল, কিছু ভালো কাজও সে করছে, ওইগুলি করার তো তার এবিলিটি নাই। ওগুলি করার এবিলিটি আছে, ওগুলি করার এবিলিটি নাই তো ভাই। নিজের টাকা তো পদ্মার সেতুটা করছে, আর নিজেদের এই পোর্টটা তো সে একজনকে দিয়ে দিচ্ছে। কিন্তু যখন এই কথাগুলো ধরেন বলা হচ্ছিল, তখন তো ধরেন বলা হয় যে একটা বিশেষ প্রেক্ষাপট, একটা বিশেষ অবস্থা, দেশের এই অবস্থা, তার মধ্যে আপনি এই ধরনের হতাশার কথা বলছেন। বা আমাদের একজন দর্শকও বললেন যে সেই ছেলে কবে হবে, সেই ছেলের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটাতে আমাদের শুনেন, আমরা হাসিনার আমলে নানাভাবে অত্যাচারিত হয়েছি। আমাদের বাক স্বাধীনতা ছিল না, একদলীয় শাসন ছিল, ফ্যাসিবাদ ছিল, গণতন্ত্র ছিল না, অন্য দলকে কথা বলতে দেওয়া হতো না, এগুলো সব ছিল। এগুলোতে আমরা বিরক্ত ছিলাম, অতিষ্ঠ ছিলাম তো। তো এখন আমরা কি ভাবছিলাম যে এটা যদি যায় তাহলে আমরা একটা গণতান্ত্রিক আবহাওয়া পাবো, একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট পাবো। পাইনি তো। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনাকে, জাতীয় ঐক্যমত্য করতেছে তারা, জাতীয় ঐক্যমত্য কমিশন, ঠিক আছে, ওকে। আওয়ামী লীগকে আপনি বলবেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, এর বিচার করব। যদি আপনি ধরিয়ে নিচ্ছেন ফ্যাসিস্ট দল, তাহলে বিচার করবেন কেন? আপনি বিচার করিয়ে দিলেন ফ্যাসিস্ট, মেরে ফেলেন, সব ঘোষণা দিয়ে দেন, দেশে যেখানে যত আওয়ামী লীগের আছে সবাইকে গুলি করে মেরে ফেলা হবে, বলে দিলে তো হয়ে যায়। তাহলে বিচার করবেন কেন? আবার যতদিন বিচার চলবে ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত, বিচার শুরু করতে পারছে এই পর্যন্ত ফেব্রুয়ারিতে তারা এই পর্যন্ত কি বিচারটা শুরু করতে পারছে? গত কয়েক মাসে কেন বিচার শুরু করে না কেন? এখন যদি বিচার শুরুই হয় 6 বছর পরে, যে 6 বছর কর্মকাণ্ড স্থগিতটা করেন আপনি, আমার কোনো আপত্তি নাই, বিচারের মাধ্যমে করেন, আদালত করুক। আদালত করছে, করেন। ধরলাম আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগ খারাপ, আমি ধরে নিচ্ছি, আওয়ামী লীগের নাম গন্ধ উচ্চারণ করা যাবে না, ঠিক আছে, আপনার গায়ে জোর আছে, করলেন। তা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের জাতীয় পার্টিকে আসতে দেন না কেন? ওটা তো আপনি নিষেধ করেন নাই, ওর বিরুদ্ধে কোনো মামলা করেন নাই, ওর নেতাও তো বাইরে বাইরে ঘুরতেছে, তার বিরুদ্ধে কোনো মামলাও নেই, তাহলে তাকে কেন আপনি আনলেন না? তো তাকে বাদ দিয়ে আপনি কীভাবে জাতীয় ঐক্যমত্য হইল? মোট কথা হলো, আমি যাদেরকে বলি তারাই দেশের নাগরিক, আর কেউ নাগরিক না। এটা যখন আপনি ভাবেন, ইজ ইট ডেমোক্রেসি? এটাকে পৃথিবীর কোনো দেশ এটাকে ডেমোক্রেসি বলবে না। যে পশ্চিমা বিশ্বের উপর ডক্টর ইউনূসের এত আস্থা ছিল, সেই পশ্চিমা বিশ্বের, সে তো কদিন আগে মিটিং করে আসলো, ওরাই তো ওই 6টার সময় ওনাকে বলতেছে যে আপনি এই
গণমামলা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠাই নেন, বলতেছে তো। এই সমস্ত কিন্তু আমরা বিবৃতি আওয়ামী লীগ আমলে দেখতাম। যখন আওয়ামী লীগ আমলে যখন হিউম্যান রাইটস ওয়াচ বলতো, তখন হাসান মাহমুদ ওবায়দের কাছে বলতো কি বিএনপি জামাত টাকা দিয়ে এগুলি নিয়ে আসছে। এখন তাহলে কে টাকা দিয়ে নিয়ে আসছে? এরা খালি টাকাই খায়, আর কোনো কাম করে না। না, আর যে সরকারে থাকে সে সব বুঝে। ভাই এগুলি কুয়া লাভ আছে কোনো? অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। নাজমুল হাসান, আমি মাসুদ কামালের বক্তব্য রেশ টেনেই বলতে চাই, তিনি বলছেন যে এই প্রত্যাশিত একটা গণতান্ত্রিক পরিবেশে থাকার কথা ছিল, সেই প্রত্যাশার অনেকটা ঠিক মেটে নাই। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল, ঠিক এই বর্তমান রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাতে তো তারও অ্যাক্টিভ একটা পার্টিসিপেশন আছে। গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিএনপি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না থেকে থাকে, কোনো ওজোর আপত্তিও তো দেখি না। না, আমাদের কিছুটা প্রত্যাশা আছে যে ঠিকমতো ফাংশন করছে না সরকার যন্ত্র, কিন্তু তাই বলে আমরা হতাশ না। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি তারা সকলের সমন্বয়ে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেবেন। সবচেয়ে বড় কথা ভাই যেটা বলল যে বর্তমান যে সরকার, এই সরকারের মানে আমার কাছে কেমন যেন মনে হয় কোথাও কোনো সমন্বয়ের অভাব। আমি যদি প্রশ্নটা আরেকটু ধরেন স্পেসিফাই করি, যে আমরা গণতন্ত্রের কথা বলি যে গণতান্ত্রিক চর্চার কথা, 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যে ধরনের গণতান্ত্রিক চর্চা এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং একেবারে সাধারণ জনতা একই সাথে আমরা যারা আছি সকল অংশীজন মিলে আমরা করছি, একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, গণতান্ত্রিক কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই উন্নত হয়েছে, এটা তো মানে নিঃসন্দেহেই বলা যায় যে আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছি। আমাদের মনে হচ্ছিল যে তিনি ঠিক স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, আপনার মনে হচ্ছে আমাদের মানে গুম হওয়ার ভয় নাই। না ভাই, ওইভাবে বলেন, আমাদের গুম হওয়ার ভয় নাই, অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার ভয় নাই। এই দিক থেকে কিন্তু বেসিক উন্নতি হয়েছে, এটা বলতেই হয়। সেই উন্নতি হয়েছে। আমাদের দুজন দর্শক আছেন, আজকে অনেক ফোন কল পাচ্ছি দর্শকদের, তাদের একটু প্রশ্ন একটু শুনে আসতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছি নিশ্চয়ই? জি জি, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মাসুদ কামাল সাহেবের একটু প্রশ্ন করতে চাইছিলাম। জি জি বলুন, শুনছেন উনি। জি মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনার বক্তব্য আপনার কাছে একটা কথা আমার জানতে খুব ইচ্ছা হইলো। জামাতের আমির সাহেব আওয়ামী লীগ ক্ষমতায় ছাড়ার পরে বলছিল আওয়ামী লীগ আল্লাহ হচ্ছে মাফ করে দিছে, ইদানিং আবার বলতেছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে। তো এটা কোন ধরনের কথাটা বুঝলাম না, এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো যে এনসিপির যে নেতারা আছে। জি বলুন বলুন। যে এনসিপির নেতারা টকশুটাই না, মিডিয়া এদেরকে খুব বড় নেতা বানায় দিচ্ছে, এর কারণটা কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদ কামাল ভাইয়ের প্রশ্নটা করতে চাই। জি বলুন। ভাই আসলে এই যে আমরা তো 14 মাস ধরে দেখতেছি সব দল মিলে আইন হিসাবে বসাইলো, এখন দেশের পরিস্থিতি তো আমাকে এই সাধারণ মানুষের চেয়ে আপনারা ভালো বোঝেন কি, আমরা তো খুব বেহালে আছি বুঝছেন। আর আমার মাসুদ কামাল ভাইয়ের শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাইয়ের টক শো সবসময় আমি শুনি, এই জন্য ওনার কাছে জানতে চাই যে গত আওয়ামী লীগের আগে যে বিএনপি ছিল, ওরা তো 5 বছরে হ্যাট্রিক করে দুর্নীতিতে 5 বছরেই দুর্নীতির শীর্ষে ছিল। এখন এই বিএনপি, এখন যার মাঠে দেখা যায় বিএনপি আর জামাতেই, এনসিপি তো নামে বলা চলে। তো এই বিএনপি যখন 5 বছর দুর্নীতির শীর্ষে থাকি, তখন এই দলে আমরা কি আশা করতে পারি? এই মুহূর্তে আরো একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো মাসুদ সাহেবের কাছে। ঘটনা হলো যে ওনাকে তো অন্য কোনো চ্যানেলে পাইলেও ওই সমস্ত চ্যানেলে দর্শকদের ফোন নেয় না, কিন্তু আজকে অনেকদিন পরে হয়তো এটিএন নিউজে পাইলাম ওনাকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হইলো যে 54 বছর পরে এসে জামাত বলতেছে যে যদি অপরাধ করে থাকি, যদি কথাটা বলছে যে যদি অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, 71 এবং 47-এ।
আমার প্রশ্নটা হলো যে এইটা যদি 5 বছর বা 10 বছর পরে শেখ হাসিনা এইটা যদি বলে যে যদি অপরাধ করে থাকি মানবতা বিরোধী, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা তারা রাজনীতি করতে পারবে কিনা ক্ষমা চেয়ে। এই একটা প্রশ্ন। পাশাপাশি হলো যে আমি 17টা 18টা চ্যানেলে টপ 2 দেখি, সবগুলা চ্যানেলেতেই শুধু খালি এই যে এনসিপি, বিএনপি, জামাত, ডক্টর ইউনূস, এই ছাড়া আর কোনো আলোচনা নাই। সবগুলা চ্যানেলে দর্শকদের মানে যারা টক শুতে আসে তাদের একই প্রশ্নই থাকে, সবগুলা চ্যানেলে একই প্রশ্নই থাকে। মানে আমি বুঝলাম না, আপনি এখন কি জানতে যাচ্ছেন? আরো তো অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে টক শুতে কেন আলোচনা হয় না? অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি মাসুদ কামাল ভাই। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, দুজন দর্শকের আগের প্রশ্ন তো ছিলই। সর্বশেষ যেটি প্রশ্ন করলেন তারটা দিয়ে শুরু করি। তিনি বলছেন 54 বছর পরে এসে জামাত বলছে 47 থেকে কোনো অপরাধ যদি করে থাকি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিতে পারেন। দর্শকের প্রশ্ন, হাসিনাও যদি একটা সময় এসে বলেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেবো কিনা। আচ্ছা, একটা কথা হলো যে জামাতের যিনি প্রধান আছেন উনি যে বলেছেন কথাটা, আগে তো এটুকু বলতেন না, এটুকু বলেছেন। এখন যদি জনগণ মাফ করে, দেখা যাক জনগণ মাফ করে কিনা। যদি জনগণ মাফ করে তো ভালো। এখন হাসিনা যদি এসে বলে তখন যদি জনগণ মাফ করে তখন দেখা যাবে। সব কিছু তো জনগণের উপর, উনি তো মাপ চাচ্ছেন পাবলিকের কাছে। এখন এই যে ঝর্ণা আপা, এই মাপ চাওয়াটা ঝর্ণা আপা কি ইয়েকে শফিক সাহেবকে জামাতকে মাফ করবেন? যদি করেন তাহলে তো আরেক আপা হাসিনাকে মাফ করতে পারেন, আমি জানি না কি হবে। এটা জনগণের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি অন্যগুলি বলি। আরেকজন বলেছিলেন যিনি যে বিএনপি দুর্নীতিতে হ্যাট্রিক করে তারা কী করবে। আমি ওনাকে একটা কথা বলি, আপনি ভাবেন তো 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কে এক ছিল? খালি এই কথাটা আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। 96 সালে যে আওয়ামী লীগটা ক্ষমতায় আসছিল সে আওয়ামী লীগের সঙ্গে 2014 যে আওয়ামী লীগ, এই দুটাকে আপনি এক করে দেখেন। যদি না দেখেন, কেন দেখেন না? কারণ সময় চেঞ্জ হয়েছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়। ঠিক একই রকম 2006-এর বিএনপি আর 2025-26-এর বিএনপি এক না। টাইম চেঞ্জ হয়ে যায়। অনেক দল একসময় খুব খারাপ থাকে ভালো হয়ে যায়, অনেক দল খুব ভালো থাকে খারাপ হয়ে যায়। এটা হলো জানেন সবগুলি ডিপেন্ড করে যে পাবলিক কি বলতেছে। একটা রাজনৈতিক দল খারাপ হইতে কিন্তু পাবলিক দেয়, পাবলিক যদি প্রতিরোধ করে খারাপ হতে পারে না। আর এর আগে আরেকজন বলেছেন যে এনসিপিকে, যেটা আমি বলতে চাই না আমি, তিনি বলছেন যে এনসিপি নেতাদের মানে তাদেরকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে কেন আমরা দেখছি। এই প্রশ্ন আসলে আমার কেন আপনাদের করছে, মানে এনসিপি নেতাদের তাহলে কি মাসুদ ভাই, আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই। এনসিপির নেতা যাদের নেতৃত্বে এত বড় একটি মানে ইতিহাস পরিবর্তনকারী একটি বৈপ্লবিক একটি পরিবর্তন ঘটলো বাংলাদেশে, তারা এক বছরের মধ্যে এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেলেন যে দর্শকরা এখন এমন প্রশ্ন করছেন আমাদেরকে। জি জি, এটাই বাস্তবতা। আমি আপনাকে ঘটনাটা বলি, শুনেন। ঘটনাটা হলো কি, এনসিপির খুবই সম্ভাবনাময় একটা দল ছিল। আমি এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। এই দলটা অপ্রাসঙ্গিক, এদের কিন্তু কেউ করে নাই। ওনারা নিজেদেরকে করেছে। ওনাদের যে বাড়াবাড়ি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনিকভাবে দাপট, হুমকি ধামকি, বাড়াবাড়ি, এবং কোনো নেতার নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং সিনিয়র জুনিয়রকে অপমান করা, অপদস্থ করা, এই যে কাজগুলি তাদের মাধ্যমে হয়েছে, তাদের নামে হয়েছে। অনেক সময় তারাও করেন নাই, তাদের নামে হয়েছে। এগুলি তারা হ্যান্ডেল করতে পারে নাই। এবং তাদেরকে নিয়ে যারা আশা করছিলাম, দেখলাম তারা একটা গড্ডালিগা প্রভাবে গা ভাসিয়েছে। আমরা আওয়ামী লীগ বিএনপি বিপরীতে এনসিপিকে নিয়ে ভাবছিলাম যে নতুন ধারার দল আসবে, কিন্তু তারা ওই আগের ধারাতেই চলা শুরু করছে। এবং তাদের নামে অনেক স্ক্যান্ডাল হয়েছে, টাকা পয়সা নিয়ে আলোচনা হয়েছে। অমুক গ্রুপ থেকে টাকা আনছে, তমুক গ্রুপ থেকে টাকা আনছে, হয়তো টাকা আনছে 15 কোটি, তারা বলতেছে 35 কোটি হইতেছে তোর ভাই, তারা বলবে এইটা। তো এখন এই যে বিষয়গুলো হচ্ছে, এইগুলির মাধ্যমে এনসিপি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে তাদের উপর মানুষের আর আস্থা নাই। এবং তাদেরকে যখন আপনারা তো আনেন কি করে, এটা তো বুঝি, কোনো ভালোবাসা তো নাই তাদের প্রতি, কোনো প্রেম নেই রে ভাই। আপনার প্রেম হলো কি আনলে পরে এই প্রতিষ্ঠানটা চলবে, লোকজন দেখবে। তো এনসিপি এই কথা শুরুর দিকে সবাই শুনতে চেয়েছে। আপনারা বরং এখান থেকে একটা মেসেজ পাইলেন যে দর্শকরা শুনতে চায় না। আপনারা বিবেচনা করবেন সামনে আপনি কি করবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। নাজমুল হাসান, আপনার কাছে আসতে চাই। দর্শকের প্রশ্নের আংশিক উত্তর তো মাসুদ কামাল দিয়েছেন। তিনি বলছিলেন যে 2006-এর বিএনপি আর 2025 সালের বিএনপি এক নয়। আমি আর একটু পরিষ্কার করি, এখনকার বিএনপি যে আলাদা, আমরা কি গত 14 মাসে বিএনপি কি সেটা জনগণকে বোঝাতে পেরেছে? অবশ্যই বিএনপি, এখনকার বিএনপি আলাদা। তবে কিছুক্ষণ আগে যে দর্শক প্রশ্নটি করলেন যে বিএনপি 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় কিভাবে, এর পদ্ধতিটা কি, আমার মনে হয় যে সেটা উনি জানেন না। সাধারণত টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোনো দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বললে বুঝতে হবে যে তার আগের বছরের রিপোর্ট দিয়ে পরের বছরের
মূল্যায়ন করে। 5 বার না হোক একবার হলেও কি সেটা গৌরব? আমি বলতেছি প্রথমত হচ্ছে যে 2000 সালের রিপোর্ট দিয়ে টিআইবি 2001 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করছে। তাহলে 2000 সালে ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। 2001 সালের রিপোর্ট দিয়ে 2002 সালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। 2001 সালে ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। আগস্ট পর্যন্ত, আগস্ট না, নির্বাচনের নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের দুর্নীতির রিপোর্ট দিয়ে যদি বিএনপিকে মূল্যায়ন করা হয় তাহলে তো সেটা দুঃখজনক। আমার মনে হয় ওই দর্শক শ্রোতাটা কিভাবে দুর্নীতিতে সূচক নির্ধারণ করা হয় এটা উনি জানেন। 2003 এর যে দুর্নীতি রিপোর্টটা ছিল ওটার একক অর্জন বিএনপির, সেটা গৌরবের। সেটা যদি না, অবশ্যই গৌরবের না। একজন দেশপ্রেমিক পলিটিক্যাল কর্মী হিসাবে এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের না। তবে সেই ভুল থেকে আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করছি। আরেকজন দর্শক শ্রোতা যে প্রশ্নটা করলেন যে জামাতের আমির ক্ষমা চাচ্ছে, আসলে জামাতের আমির কিন্তু আজকেই ক্ষমা চায়নি। 5 আগস্টের পর এখন পর্যন্ত আমি যতটুকু জানি 4 থেকে 5 বার ক্ষমা চেয়েছে। আমি আসার সময় এক ছোট ভাই বলল যে আপনি মজা করে বলল যে জামাত যে ক্ষমা চেয়েছে এই ক্ষমা চাওয়ার উপরে একটা গণভোট করা যায় কিনা বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে কি করবে না। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইতিহাসে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই। এটার বিচার আছে, বিচারের পর যা শাস্তি সেটা হবে, কিন্তু ক্ষমা নাই। জামাতের সাথে একটা সময় বিএনপি রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি করেছে, লড়াই সংগ্রাম করেছে। জনগণ ক্ষমা করবে কি করবে না সেটা না হয় জনগণের প্রশ্ন। বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা তারা কি ক্ষমা করেছে? না, আমি তো আমার কথার মধ্যে দিয়ে পরিষ্কার করলাম যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের ক্ষমা নেই, ইতিহাসে নেই। ইতিহাস ঘাটলে এই দুই অপরাধের কোনো ক্ষমা নেই, আমার কথা পরিষ্কার। আর জামাতের সাথে আমাদের যে আন্দোলন ছিল সেটা ছিল ভিন্ন প্ল্যাটফর্মে কৌশলগত আন্দোলন, এবং এই একই আন্দোলন কিন্তু আওয়ামী লীগও করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতের আমির এবং বড় বড় নেতার সাথে গায়ে গা ঘেঁষে শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সংসদের লবিতে বসে প্রেস ব্রিফিং করেছে। অর্থাৎ এই যে আন্দোলনগুলো এগুলো কিন্তু কৌশলগত আন্দোলন। এগুলো সেই কৌশলগত আন্দোলনের সময় আন্দোলন মানে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ বা সেটার আসলে মানে পরবর্তীতে আওয়ামী লীগও যখন কখনো আসে সেক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দল তাদের সাথে এই ধরনের আন্দোলন করলে তারাও মনে হয় একই যুক্তি দিলে সেটাও আমরা মেনে নিতে পারি। মাসুদ কামাল, খুব স্বল্প সময়ের এই পর্বে আমরা উপনীত হলাম। দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। গণভোট নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে, কবে হবে সেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিতর্ক, কিন্তু গণভোট কি নিয়ে হবে সেটা কি আপনার কাছে পরিষ্কার? গণভোটে আপনার ধরেন তারা যদি বলে যে আমাদের জুলাই সনদ নিয়ে আলোচনা করো, জুলাই সনদের ইস্যু হলো আপনার এতগুলি 84টা প্রশ্ন। এখানে হা না ভোটে জনগণ কীভাবে বলবে? শুনেন, একাধিক প্রশ্নের উত্তর একটা বলমাত্র হা নাতে দেওয়া যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ছোট্ট এক্সাম্পল। আপনাকে কেউ বললো অথবা আমাকে কেউ বললো, আপনার আমার কথা বলি, কারণ আমাকে আপনি বললেন ভাই আপনি যে আগে বউ পিটাইতেন এখনও কি পিটান? বলেন এই প্রশ্নের হা না কোনো উত্তর আছে? আপনি যদি হা বলি তাহলে আমি আগেও পিটাইতাম এখনও পিটাই, আর যদি না বলি তাহলে আমি আগে পিটাইতাম কিন্তু এখন পিটাই না। উত্তর হলো একাধিক প্রশ্নের হা নাতে উত্তর হয় না। আর এখানে 84টা প্রশ্ন, আপনি কি বলবেন? বলেন উচ্চকক্ষ, উচ্চকক্ষে পিয়ার হবে। আমি হয়তো উচ্চকক্ষ চাই কিন্তু উচ্চকক্ষে আমি পিয়ার চাই না। আমি এটা কেমন করে হানাতে আমি দেবো? বুঝান আপনি আমার এটা একটা প্রশ্নই বললাম, একটা প্রশ্নই আপনি উত্তর দেন আমাকে। তাহলে হানা বা মানে গণভোটের ভবিষ্যৎ কি এক বাক্যে? গণভোটের ভবিষ্যৎ ভয়ঙ্কর, একটা আওলা বাঁচবে। আর তারও চেয়ে বড় কথা, এই গণভোটের কি মূল্য আছে? কি মূল্য আছে? গণভোট আপনি করলেন, হ্যাঁ জয়যুক্ত হইলো, ইলেকশনে মনে করেন বিএনপি আসলো, আমি কথা বলতেছি, ধরেন বিএনপি আসলো, বিএনপি কি বলবে? আমরা বাস্তবায়ন করবো যেটা নিয়ে আমি জনগণের কাছে গেছিলাম। সে জনগণের কাছে কি নিয়ে গেছিলো? সে গেছিলো 31 দফা নিয়ে। সে বলবো 31 দফার সঙ্গে যা যা মিলে ওইগুলি মিলামো, বাকিগুলো আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান, আপনার কাছে আসতে চাই। বিএনপির 31 দফার প্রশ্ন যখন আসলো, জুলাই সনদের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। প্রধান উপদেষ্টা আইন জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এমন বক্তব্যকে পলিটিক্যাল ইমোশন বলে উল্লেখ করেছেন সালাউদ্দিন আহমেদ। আমি জানতে চাই জুলাই সনদ নিয়ে বিএনপির পলিটিক্যাল রিয়েলিটি অর্থাৎ বাস্তব চিন্তা কি? সেটা কি মাসুদ কামাল ভাই যেমনটি বললেন তেমনটি নাকি অন্য কিছু? না, তেমনটি। আসলে জুলাই সনদ বিএনপি এখানে অংশগ্রহণ করেছে, আলোচনা করেছে এবং স্বাক্ষর করেছে। দ্যাটস মিন জুলাই সনদকে আমরা গ্রহণ করি। কিন্তু বিএনপির যে 31 দফা, আপনি 31 দফাটা একটু পড়ে দেখবেন যে ওই 31 দফার মধ্যেই কিন্তু জুলাই সনদের যে সংস্কার প্রস্তাব সেগুলো সন্নিহিত। জুলাই সনদের অনেক বছর আগেই বিএনপি 31 দফা দিয়েছে
যে 31 দফার আলোকে যদি একটা দেশ গড়ে তোলা হয় তাহলে ওই জুলাই সনদের খুব একটা প্রয়োজন পড়ে না। মানে ক্ষমতায় যাওয়ার পরে তাহলে ধরেন যেই দুইটা বই আগে বিএনপি হাতে নিবে, জুলাই সনদ আগে নিবে নাকি 31 দফা এটা আগে একসাথে নিবে? যুগপৎ ভাবে চলবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একেবারেই শেষ মুহূর্তে শেষ প্রশ্ন মাসুদ কামাল ভাই আপনার কাছে। আপনি জানেন যে আজকে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় বলা হচ্ছে যে যারা নির্বাচন করবেন তাদের আয় ও সম্পদের বিবরণী দাখিল করা হবে। প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর প্রথম সপ্তাহে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যদের আয় এবং সম্পদের বিবরণী জনগণের সামনে উপস্থাপন করবেন। আপনি আর কতদিন আমরা অপেক্ষা করব সেই সম্পদ বিবরণী পাওয়ার জন্য? আপনাকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনো লাভ নাই। প্রধান উপদেষ্টা বলছিলেন উনি নিজে দিচ্ছেন, অন্য দেওয়ার লাভ বাদ দেন, উনি নিজে দিয়েছেন। কেন দেননি জানেন? দেওয়ার সুযোগ নেই এই জন্য দেননি, দিলে পরে ধরা খাবেন এই জন্য দেন নাই। এর মধ্যে তারা যা যা করছে, মানে যখন তারা বলছে এইগুলো তখন তো খাওয়া খাওয়াই শুরু হয় নাই, যখন খায়া মজা পায় ফেলেছে, এখন খেয়ে ফেলেছে ভাই বাইরে কম করে, এই জন্য আর কেউ দেন।